নমস্কার। আজকে বহরমপুর সিটি হসপিটালের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর অর্ণব বর্মা। উনি আইভিএফ এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং ওনাকে আমরা আইভিএফ সম্বন্ধে ওনার কাছ থেকে আমরা অনেক কিছু জেনে নেব। আচ্ছা ডাক্তারবাবু, কোন কোন কারণে ভ্রূণের মান খারাপ হয় এবং আইভিএফ ব্যর্থ হয়? আচ্ছা, প্রথমত বলে রাখি যে অনেক দম্পতি তাদের বিয়ে অনেকদিন আগে হয়েছে, হয়তো বিয়ে হওয়ার পর 1-2 বছর অতিক্রম করে গেছে কিন্তু বাচ্চা আসছে না, বা দম্পতির মধ্যে বিশেষ করে যিনি ওয়াইফ, মহিলার বয়স 35 অ্যান্ড অ্যাবভ, সেই সমস্ত ক্ষেত্রে আমরা দেখেছি ভ্রূণের কোয়ালিটি বা কোয়ান্টিটি কম হতে পারে বা খারাপ হতে পারে। তো তারা যখন আমাদের সাথে প্রথম যোগাযোগ করে তখন আমরা ইনিশিয়ালি কিছু টেস্ট করতে দিই এবং এই টেস্টগুলোর মারফতে আমরা অনেক রকম যেই প্রবলেম গুলো আছে সেগুলোকে জানবার চেষ্টা করি। তার মধ্যে প্রধানত যে টেস্টটি আমরা মেনলি করি তা হচ্ছে এএমএইচ। এই এএমএইচ এবং তার সাথে একটা টিভিএস ট্রান্সভাজাইনাল আল্ট্রাসাউন্ড, এর মাধ্যমে আমরা অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্টটা দেখি। এই দুটোই যদি কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু ডিমের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কম এবং খারাপ হতে পারে। আচ্ছা ডাক্তারবাবু, ডিম্বাণু কম বা বেশি এর বা ডিম্বাণুর মান আইভিএফ সফলতার হারকে প্রভাবিত কিভাবে করে? দেখুন, আমাদের একটা হেলদি এমব্রায়ো পেতে গেলে চাই হচ্ছে একটা হেলদি স্পার্ম আর একটা হেলদি এগ। তো এই দুটোই ডিপেন্ড করছে কিছু হাজবেন্ড এবং ওয়াইফের প্যারামিটারের উপর। প্যারামিটার বলতে দুজনে এজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বিশেষ করে মহিলার ক্ষেত্রে এজটা যদি 35 অ্যান্ড বিলো হয়, আর হাজবেন্ডের ক্ষেত্রে ইউজুয়ালি 40 অব্দি তাও ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। হাজবেন্ডের ক্ষেত্রে স্মোকিং হিস্ট্রি, অ্যালকোহল হিস্ট্রি এগুলো আছে কিনা, এগুলো যদি সমস্ত ঠিক থাকে তাহলে পর মোটামুটি আমরা ধরে নিতে পারি যে স্পার্ম কাউন্ট কোয়ালিটি ভালো হবে বা মহিলার ক্ষেত্রে এগ কাউন্ট কোয়ালিটি ভালো হবে। যদি দেখি যে মহিলার এজটা 35 অ্যান্ড অ্যাবভ, সেই ক্ষেত্রে ক্রোমোজোমাল প্রবলেম আসার একটা সম্ভাবনা থাকছে এবং সেই ক্ষেত্রে এই যে যেটা বললেন এগের কোয়ালিটি বা স্পার্মের কোয়ালিটি খারাপ হওয়ার দরুন যদি আমরা হেলদি ভ্রূণ না তৈরি করতে পারি সেই ক্ষেত্রে আইভিএফ এর ব্যর্থতা হলেও হতে পারে। আচ্ছা ডাক্তারবাবু, ডিম্বাশয় কম বা বেশি উত্তেজিত হলে কি ধরনের জটিলতা দেখা দিতে পারে? দেখুন, কম বা বেশি উত্তেজিত হওয়া মানে কি, আমরা যখন স্টিমুলেশন হরমোনাল ওষুধগুলো দিই ওভারিকে স্টিমুলেট করার জন্য, মানে ওভারিয়ান ফলিকল গুলোকে স্টিমুলেট করার জন্য, অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব তাড়াতাড়ি স্টিমুলেশন হয়ে যায়। মানে যেটা 10-12 দিন লাগার কথা সেগুলো 8-9 দিনের মাথাতেই স্টিমুলেট হয়ে যায়। বেশি তাড়াতাড়ি স্টিমুলেট হয়ে গেলে প্রবলেমটা হচ্ছে অনেক সময় অনেক বেশি মাত্রায় স্টিমুলেট হয়ে যায়, যেটা আমরা ওভারিয়ান হাইপোস্টিমুলেশন সিনড্রোম হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কি হয়, অনেকগুলো ফলিকল ফেটে তার মধ্যে যে ফলিকুলার ফ্লুইডটা মানে জলটা পেটের মধ্যে জমা হয় এবং পেটটাও সেই অনুযায়ী বড় হতে শুরু করে। এই জলটা অনেক সময় বুকেও জমা হতে পারে, সেই ক্ষেত্রে সেটা একটা লাইফ থ্রেটনিং অবস্থা এবং সেই ক্ষেত্রে অনেক সময় হসপিটালাইজ এবং আইসিইউতেও পেশেন্টকে ভর্তি হলেও হতে পারে। আবার কিছু ক্ষেত্রে পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে আমরা দেখেছি এই স্টিমুলেশনটা খুবই ক্ষীণ, মানে খুবই স্লো, 12-13 দিনের জায়গায় 14-15 দিনও লেগে যেতে পারে স্টিমুলেশন হতে। কারণ কি, এগুলো ফলিকল গুলো সিস্ট হয়ে গেছে, সেই জন্য অনেক সময় টাইম নেয়। তো দুটো ক্ষেত্রেই এমব্রায়ো কোয়ালিটিকে এটা এফেক্ট করে। সুস্থ ভ্রূণ থাকা সত্ত্বেও কেন অনেক সময় জরায়ুতে ভ্রূণ স্থাপন হয় না? দেখুন, ভ্রূণ তো সুস্থ তৈরি হলো, ভ্রূণ ছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এন্ডোমেট্রিয়াম বা জরায়ুর ভেতরে যে লাইনিংটা থাকে, সেই লাইনিংটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। এর সাথে মায়ের বয়স তো আছেই এবং কিছু হরমোনাল প্যারামিটার। আমরা ভ্রূণ তৈরি হয়ে গেল, তারপরে আমরা নেক্সট স্টেপ কি, ভ্রূণটা প্রতিস্থাপন করা মহিলার জরায়ুর মধ্যে। এবার জরায়ুটা আমরা যখন তৈরি করি, কিছু আমরা এইচআরটি ট্রিটমেন্টের মাধ্যমে কিছু হরমোনাল ট্যাবলেট আমরা মহিলাদের দিই জরায়ুর লাইনিংটাকে ঠিক রাখার জন্য। যখন দেখি যে এটা ভালো তৈরি হচ্ছে না, থিন এন্ডোমেট্রিয়াম মানে জরায়ুর লাইনিংটা খুবই পাতলা, বা মায়ের বয়স অনেক বেশি, বা হরমোনাল লেভেলের মধ্যে মেনলি আমরা প্রোজেস্টেরন হরমোনটা চেক করি বিফোর ট্রান্সফার, সেটা যদি অনেক সময় বেশি হয়ে গিয়ে থাকে তার মানে অলরেডি একটা ডিম ফেটে সেটা রিলিজ করে গেছে, সেই ক্ষেত্রে কর্পাস লুটিয়াম ফর্মেশন হয়েছে বলে সেই ক্ষেত্রে অনেক সময় ভ্রূণ ভালো থাকলেও প্রতিস্থাপনের পর রেজাল্ট নেগেটিভ বা জিরো হতে পারে। আচ্ছা স্যার, ডিম্বাণু বা শুক্রাণুর জেনেটিক সমস্যাগুলি আইভিএফ ব্যর্থতায় কিভাবে ভূমিকা রাখে? দেখুন, ক্রোমোজোমাল যেই সমস্যাটা আপনি বললেন, এগুলো অনেকেই এই প্রবলেম নিয়ে আসেন। অনেক মহিলা আসেন আমাদের কাছে যারা হয়তো প্রেগনেন্ট ন্যাচারালি হচ্ছেন, কিন্তু বারবার প্রেগনেন্সি আসার পরেও কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিজে থেকে অ্যাবর্শন হয়ে যাচ্ছে। এটাকে আমরা রিকারেন্ট বা স্পন্টিনিয়াস অ্যাবর্শন বলছি।
এরকম অনেক সময় মাল্টিপল অ্যাবর্শনস নিয়ে পেশেন্টরা প্রেজেন্ট করে। বয়স কম, তাও এই কারণটা তখন আমরা অনুসন্ধান করি যে কি কারণে ঘটনাটা ঘটছে। তা আমরা যে কারণগুলো দেখেছি তার মধ্যে ডেফিনেটলি জেনেটিক বা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেরই একটা ক্যারিওটাইপ পরীক্ষা করি, ব্লাড টেস্ট। এছাড়াও যদি অ্যাবর্শন আগে হয়ে গিয়ে থাকে তাহলে সেই অ্যাবর্টাসটা মানে যেটা নষ্ট হয়ে গেছে সেই বাচ্চাটারও আমরা অনেক সময় ডিএনএ টেস্টিং এ দিই। এছাড়াও আইভিএফ এর মাধ্যমে আরেকটা কাজ আমরা করতে পারি, যদি স্বামী এবং স্ত্রী উভয়ের গ্যামেট নিয়ে আমরা এগোই, সেই ক্ষেত্রে এমব্রায়ো ফর্মেশনের পরে আমরা সেগুলোকে ডিএনএ টেস্টিং মানে পিজিটিএ, প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্টিংও আমরা এই ভ্রূণগুলো করতে পারি। যদি রিপোর্ট ভালো আসে তবেই আমরা সেই ক্ষেত্রে এই ভ্রূণগুলোকে প্রতিস্থাপন করি। শুক্রাণুর মান আইভিএফ এর ফলাফলে কিভাবে প্রভাব ফেলতে পারে ডাক্তার? ডেফিনেটলি এটা আমরা অনেক সময় ইগনোর করে যাই। আমরা মহিলাদেরকেই ইউজুয়ালি সমাজে স্টাম্প করে দিই যে এরাই বন্ধুত্ব বা এরাই বন্ধা, কিন্তু ব্যাপারটা তা নয়। আমরা এখানে কাপল ট্রিটমেন্ট করি, মানে স্বামী স্ত্রী দুজনের উভয় ট্রিটমেন্ট করা হয়। এই ক্ষেত্রে অনেক সময় যেরকম মহিলাদের প্রবলেম পাওয়া যায় সেরকম অনেক ক্ষেত্রেই আবার হাজবেন্ডেরও শুক্রাণুর এই প্রবলেম গুলো পাওয়া যায়। প্রবলেমটা বলতে এরকম যে অনেক হাজবেন্ড আমাদের কাছে আসেন, এসে বলেন আমার তো ডাক্তার বীর্য তো বেরোচ্ছে, তাহলে আপনি বলছেন যে এখানে কোনো শুক্রাণু নেই। এবারে ব্যাপারটা হলো সিমেন অ্যানালাইসিস যে টেস্টিংটা হয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওটা আমরা খালি চোখে করি না, এখানে একটা আলাদা মাইক্রোস্কোপ আছে হাই পাওয়ার, সেই মাইক্রোস্কোপের তলায় আমরা দেখি। কারণ কি শুক্রাণু, ডিম্বাণু, ভ্রূণ তিনটে জিনিসই এতটাই ছোট যেটা খালি চোখে দেখা যায় না। তো অনেক সময় বীর্য থাকলো মানে ওখানে সেমিনাল ফ্লুইডটা থাকলো, ওর মধ্যে হয়তো স্পার্ম নাও থাকতে পারে। তো সুতরাং এখান থেকেই তো আমরা ধরে নিতে পারি, বা অনেক সময় স্পার্ম আছে কিন্তু সেগুলো কোয়ালিটি ভালো নয়, মোটিলিটি ভালো নয়, মরফোলজি ভালো নয়। সেই ক্ষেত্রে দুর্বল স্পার্ম দিয়ে আর কি হবে, দুর্বল স্পার্ম দিয়ে দুর্বল এমব্রায়ো তৈরি হয়, এবং দুর্বল এমব্রায়ো যদি তৈরি হয় সেটা যদি আমরা প্রতিস্থাপন করি সেই ক্ষেত্রে নেগেটিভ হওয়ার চান্স অনেক হাই। আচ্ছা, ধূমপান, মদ্যপান, স্থূলতা বা মানসিক চাপ আইভিএফ এর সফলতায় কিভাবে বাধা হতে পারে? দেখুন, আজকালকার দিনে সামাজিক অনেক পরিবর্তন ঘটে গেছে। সামাজিক পরিবর্তনের মধ্যে এই যেই জিনিসগুলো আগেকার সময় ছিল না, সেগুলো যুগ পরিবর্তনের সাথে এই যুগে ইয়াং যে জেনারেশন তাদের মধ্যে এই ব্যাড হ্যাবিট গুলো বলতে পারেন এগুলো দেখা যায়, গ্রো করেছে। ব্যাড হ্যাবিট গুলোর মধ্যে যেরকম আপনার আছে স্মোকিং, তারপর হচ্ছে অ্যালকোহল কনজাম্পশন। স্মোকিং মানে যে কোনো টোবাকো প্রোডাক্টস, অ্যালকোহল, এগুলো কিন্তু আপনার স্পামের কোয়ালিটিকে এফেক্ট ফেলতে পারে। এবং আরেকটা জিনিস হলো বয়স। এবার বয়সের সাথে এবার যখন দেখা গেল যে দম্পতিরা কোনো মতে ন্যাচারাল প্রেগনেন্সি নিতে পারছেন না, সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটা অবসাদ চলে আসে, যেটাকে বলি আমরা ডিপ্রেশন। এবং এই আইভিএফ বা এই বন্ধত্ব যেটা আমরা আপনারা এখানে ডিসকাশন করছি, আমরা এটা বেসিক্যালি একটা রোগ নয়, বাট এটা একটা সামাজিক রোগ, যেটা আমি সোশ্যাল ডিজিজ বলে থাকি। সামাজিক রোগ মানে নিজেরা ভালো থাকলেও দেখবেন যে পাড়াপড়শি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকেই আছেন যারা কিছু না কিছু একটা টিপ্পনি কাটবে। তার ফলে কি হবে, কাপেলরা সমাজ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করবে। তারা কোনো রকম সামাজিক অনুষ্ঠানে বা কারোর সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন না। এই করে তাদের মধ্যে একটা ন্যাচারাল ডিপ্রেশন তৈরি হবে। এর ফলে ডেফিনেটলি প্রেশার, সুগার, থাইরয়েড যাদের নেই বাড়বে, এবং পুরুষ এবং স্ত্রী তাদের যে গ্যামেট গুলো মানে। জরায়ুর আস্তরণ কেন ভ্রূণ স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ এবং কি সমস্যা হতে পারে? জরায়ু আস্তরণ মানে এন্ডোমেট্রিয়াম লাইনিংটা। ভ্রূণ তো ভালো তৈরি হয়ে গেল, মানে যদি আমরা চাষের কথা ভাবি তাহলে আমাদের ভালো চাষের জন্য লাগবে একটা ভালো বীজ আর উর্বর জমি। এখানে বীজ হচ্ছে ভ্রূণটা, ভ্রূণ মানে শুক্রাণু ডিম্বাণু মিলনে ভ্রূণ অলরেডি তৈরি। এবারে হচ্ছে আমাদের দরকার সেটা হচ্ছে জমিটা। এবার জমিটা তৈরি করতে গেলে আমাদের কিছু হরমোনাল থেরাপি দেওয়া শুরু করা হয়, করে দিয়ে আমরা ইউটেরাসের ভেতরে যে লাইনিংটা আছে, এন্ডোমেট্রিয়াম লাইনিংটাকে, ওটাকে আমরা রেডি করি। মিনিমাম আমরা দেখেছি 7.5 মিলিমিটার সাইজ আমাদের দরকার। অনেক ক্ষেত্রে দেখা যায় এইচআরটি বা হরমোনাল থেরাপির পরেও, বিশেষ করে যাদের বয়স অনেক হাই, যাদের অলরেডি মেনোপজ হয়ে গেছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে এন্ডোমেট্রিয়াম লাইনিংটা পাতলা। যদি পাতলা থাকে সেই ক্ষেত্রে ইমপ্লান্টেশন হতে অনেক সময় ব্যর্থ হয়। তো সুতরাং এই আপনি যেটা জিজ্ঞেস করছেন বা আপনার জিজ্ঞাসা যেটা, সেটা উত্তর এটাই, থিন এন্ডোমেট্রিয়াম ওয়ান অফ দ্য কজ যার জন্য ইমপ্লান্টেশন ফেলিয়ার হতে পারে। আচ্ছা স্যার, একাধিক ভ্রূণ স্থানান্তর করলে কি ধরনের বিপদ হতে পারে? দেখুন, ইউজুয়ালি প্রথম যখন আইভিএফ এসেছিল পৃথিবীতে, তখন ওই ডাক্তারবাবুরা 4-5টে ভ্রূণ একসাথে তারা ট্রান্সফার করতেন, এইভাবে যে কোনো একটা ভ্রূণ যেন টিকে যায়। এখন আস্তে আস্তে যুগের সাথে সাথে সায়েন্সেরও ডেভেলপমেন্ট হয়েছে।
সায়েন্সের ডেভেলপমেন্ট হওয়ার ফলে আমরা এখন এই ভ্রূণগুলোর জেনেটিক টেস্টিং করতে পারছি, এবং এই জেনেটিক টেস্টিং করার ফলে এখন আমরা কোনটা বেস্ট ভ্রূণ সেটাকে আইডেন্টিফাই করতে পারছি। প্লাস ব্লাস্টোসিস মানে D5 কালচার করার দরুন বেস্ট যে ভ্রূণগুলোকে সেগুলোকে আমরা ফ্রিজ করছি। এখন আগেকার দিনে যখন 4-5টা কথা বললাম, এখন আমাদের স্ট্রিক্ট ART ল অনুযায়ী ম্যাক্সিমাম 3টে ভ্রূণ একসাথে আমরা পরিস্থাপন করতে পারি। কিন্তু যদি আমি ওয়েস্টার্ন কান্ট্রিজ দেখি, পাশ্চাত্য, ওখানে এখন দেখা যাচ্ছে যে ওরা সিঙ্গেল এমব্রায়ো ট্রান্সফার করছে। কেন না? ওরা যমজ বাচ্চা চায় না, কারণ যমজ বাচ্চা মানেই হচ্ছে কমপ্লিকেশন। তো সুতরাং আমরাও এখানটাতে আস্তে আস্তে 3টে নয়, ইউজুয়ালি আমরা রুটিনলি বলতে পারেন, বা রুটিনলি বলাটাও ঠিক নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে ইউজুয়ালি 2টো ভ্রূণ আমরা ট্রান্সফার করি। তার বেশি নয় কেন, সেই ক্ষেত্রে আপনার ট্রিপলেট, কোয়াড্রিপ্লেট বা 5টা বাচ্চা হতে পারে। আমরা এটাও জানি যে মহিলাদের জরায়ু বা হিউম্যান ইউটেরাস এটা ম্যাক্সিমাম 1টা থেকে 2টো বাচ্চা নেওয়ার জন্য ক্যাপাসিটি আছে। বেশি বাচ্চা হয়ে গেলে প্রবলেমটা এটা যে ওটার ক্যাপাসিটি বাইরে চলে যাবে। সেই ক্ষেত্রে ইউটেরাইন রাপচার হতে পারে, বাচ্চাগুলো গ্রোথ ভালো না হতে পারে, প্রিম্যাচিওর ডেলিভারি হতে পারে, লো বার্থ ওয়েট হতে পারে, এরকম নানান সমস্যা হতে পারে। তাই জন্যই আমরা এখন আইদার সিঙ্গেল বা টুইন বা ডাবল এমব্রায়ো ট্রান্সফার করে থাকি। আমরা আরেকটা শব্দ অস বলে একটা শব্দ পাই, সেটা কি এবং IVF চিকিৎসায় কিভাবে জটিলতা তৈরি করে এটা? দেখুন, অস হচ্ছে যেটা আমরা ইউজুয়ালি আমরা বলি, সেটা হচ্ছে যে সার্ভাইকাল অস। সার্ভাইকাল অস মানে জ্বরের মুখে যে এটা থাকে সেটাকে আমরা সার্ভিক্স বলি। সার্ভিক্সের মুখটা ওটা একটা অংশ যেখানে একটা স্পিন্টার থাকে, যেটা হচ্ছে অস। এবারে কি হয়, সময়ের সাথে সাথে প্রেগন্যান্সি যত অ্যাডভান্স হয় আস্তে 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 অসটা খুলতে শুরু করে। এবং নেচার কি চাই? নেচার চাই সবসময় হচ্ছে ন্যাচারাল ডেলিভারি, মানে নর্মাল ডেলিভারি হোক, মানে 9 মাসের মাথায় ওটা আস্তে 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 খুলতে শুরু করে। ওখান থেকে কিছু প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয় এবং ওটা আস্তে আস্তে খোলে। কিন্তু অনেক সময় দেখা গেছে যাদের এই যে বললাম বয়স অনেক বেশি, রিকারেন্ট অ্যাবর্শনের হিস্ট্রি আছে, বা রিকারেন্ট অ্যাবর্শন পেশেন্টটা করিয়েছে, সেক্ষেত্রে এই অসটা ঢিলে হয়ে যায়। একবার আপনি ভাবুন, যদি এটা ঢিলে হয়ে যায় বারবার ওয়াশ করার জন্য, সেই ক্ষেত্রে কি হবে, 5 মাস 6 মাসের মাথাতেই আস্তে 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 জ্বরের মুখটা খুলতে শুরু করে, মানে অলরেডি অসটা লুজ হয়ে গেছে। প্রিম্যাচিওর ডেলিভারি অনবদ্য হবেই। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় সার্ভাইকাল সার্ক্লাজ বলে একটা ট্রিটমেন্ট বা অপারেশন হয় ছোট করে, আমরা সার্ভিক্সের জ্বরের যে মুখটা সেটা আমরা সেলাই করে দিই সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে। আচ্ছা স্যার, শরীরের প্রতিরোধ ব্যবস্থা কিভাবে ভ্রূণ স্থাপনে বাধা হয়ে দাঁড়ায়? দেখুন, ব্যাপারটা হয়েছে বয়সের সাথে সাথে আমাদের সবার একটা ইমিউনিটি পাওয়ার আছে। এবার ইমিউনিটি পাওয়ারটা আস্তে আস্তে বয়সের সাথে সাথে কমতে শুরু করে, সেটা আমরা সবাই জানি। বিশেষ করে ছোট বাচ্চা, অনেক বয়স্ক লোক, মহিলা, বা যাদের ধরুন ক্যান্সার, বা যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট, তাদের ক্ষেত্রে বডির যে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সেটা কম হয়। সেটা যদি কম কোনো কারণে হয় তো ডেফিনেটলি প্রেগনেন্সিতে বাধা হয়ে দাঁড়াবে। কারণ ইমিউনিটি কম থাকলে আপনার যে বাকি যে ইন্টারনাল এনভায়রনমেন্ট, সেখানে অনেকগুলো ধরুন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস আছে, এরকম অনেকগুলো জিনিস আছে, ইন্টারলিউকিন 1 আছে, এছাড়া ইন্টারলিউকিন 6 আছে, এরকম জিনিসগুলো যে জিনিসগুলো আছে শরীরের ভেতরে কাজ করছে, যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না, সেই জিনিসগুলো তখন কাজ করে এবং এই IVF পদ্ধতিটা বাই টোটাল প্রেগনেন্সিটাকে নেগেটিভ বানিয়ে দেয়। আরেকটু আলোচনায় আনতে পারি যে IVF এর উচ্চ খরচ কেন, এবং অনেক দম্পতির জন্য কি এটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে এখন? দেখুন, IVF এর লোকের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে IVF মানেই একটা উচ্চ খরচ। এই ধারণাটা আমরা বেসিক্যালি আজকে বসে ভাঙতে চাই। কারণ হচ্ছে IVF মানেই উচ্চ খরচ তা নয়, এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করছে। যে ক্ষেত্রে আমরা নিজস্ব ডিম এবং নিজস্ব স্পার্ম, মানে হাজবেন্ডের স্পার্ম ওয়াইফের এগ নিয়ে করছি, সেই ক্ষেত্রে খরচাটা অতটা বেশি হয় না, কোনোদিন আগেও হতো না। ডেফিনেটলি যেই ক্ষেত্রে আমরা ডোনারের স্পার্ম বা এগ ব্যবহার করছি, খুব রেয়ারলি যদিও আমাদের ব্যবহার করতে হতে পারে, একদমই যেই ক্ষেত্রে নেই হাজবেন্ড বা ওয়াইফের স্পার্ম এগ, সেই ক্ষেত্রে কস্টটা একটু বেশি হয়। তবে আমরা এইটুকুনি বলতে পারি সততার সাথে যে আমরা এই যে বহরমপুর সিটি হসপিটালে যে IVF করছি, এই IVF এর খরচা কিন্তু তুলনামূলকভাবে সারা পশ্চিমবঙ্গের যদি আমি বিচার করি, বিশেষ করে কলকাতার রেসপেক্টে অনেকটাই কম। তো সুতরাং আপনারা আগে থেকে ওই ধারণাটা নিয়ে আসবেন না, এখানে আপনারা আসুন, আমাদের সাথে আলোচনা করুন। ডেফিনেটলি আমরা এটুকুনি বলতে পারি যে দাম আপনারা যতটা ভাবছেন ততটা নয়, অনেকটাই সাধ্যের মধ্যে এখন IVF ট্রিটমেন্ট।
আচ্ছা স্যার, বারবার আইভিএফ যদি ব্যর্থ হয় তাহলে রোগীর মানসিক অবস্থার কি কোনো প্রভাব পড়ে? ডেফিনেটলি, সে তো পড়বেই। আমি এটাও আরেকবার বলেছি যে আগেও, যে অনেক সময় বয়স অনেক বেশি কিন্তু বারবার প্রেগনেন্সি ন্যাচারালি আসছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে যেরকম একটা প্রভাব ফেলে, সাইকোলজিক্যাল একটা ডিপ্রেশন যে কোনো মহিলার মধ্যে এসে যেতে পারে, আইভিএফ এর ক্ষেত্রেও তাই। দেখুন, আইভিএফটা একটা কি বলবো, একটা নতুন ট্রিটমেন্ট, নতুন ধরনের ট্রিটমেন্ট, নতুন টেকনোলজি। ডেফিনেটলি তার আশাতেই অনেক পেশেন্ট বা কাপল আমাদের কাছে আসছেন, ট্রিটমেন্ট করাচ্ছেন। তার ডেফিনেটলি একটা খরচা তো আছে, কিন্তু এই খরচাটা যখন বারবার হচ্ছে অথচ রেজাল্টটা নেগেটিভ আসছে, তখন তো ডেফিনেটলি একটা ডিপ্রেশন আসছে। তো সেটাকে কাটাবার জন্য অনেক উপায় আছে, সাইকোলজিক্যাল কাউন্সিলিং ওয়ান অফ দেম। তো সেই জিনিসগুলো আমাদের করতে হবে, এবং আমাদের আইভিএফ সেন্টারগুলিতে সাইকোলজিক্যাল কাউন্সিলর থাকেন, তাদের ক্ষেত্রে আমরা মানে এই সমস্ত কাপলদের ক্ষেত্রে আমরা একটা সাইকোলজিক্যাল কাউন্সিলিং তাদেরকে দিয়ে করিয়ে নিই। আচ্ছা, আইভিএফ এ গর্ভধারণের পর কেন অনেক সময় গর্ভপাতের ঝুঁকি বেশি থাকে? দেখুন, আইভিএফ ইটসেলফ হচ্ছে একটা হাই রিস্ক প্রেগনেন্সি। এবার হাই রিস্ক প্রেগনেন্সি মানেই অনেক রকম প্রবলেম হতে পারে, কারণ এটা ন্যাচারাল প্রেগনেন্সি নয়, কারণ কি স্বাভাবিক নিয়মে এই প্রেগনেন্সিটা আসেনি। এক্ষেত্রে উচ্চ রক্তচাপ হয়ে যেতে পারে মায়ের, যাদের সুগার নেই সুগার হাই হয়ে যেতে পারে, থাইরয়েড নেই তাদের থাইরয়েড এসে যেতে পারে। প্লাস বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে লো বার্থ ওয়েট হতে পারে, প্রিম্যাচুয়ার ডেলিভারি হতে পারে, কারণ কি টুইন অনেক সময় আসে। টুইন প্রেগনেন্সির ক্ষেত্রেও আমরা প্রিম্যাচুরিটি হাই চান্সেস আমরা পাই। তো ডেফিনেটলি আইভিএফ একটা হাই রিস্ক প্রেগনেন্সি। এই ক্ষেত্রে আইভিএফ ম্যানেজ করার জন্য অনেক সময় আইভিএফ স্পেশালিস্টরা নিজেরা দায়িত্ব নেয়, বা অনেক সময় যারা খালি হাই রিস্ক প্রেগনেন্সি ম্যানেজ করেন, যে সমস্ত অবস্টেট্রিশিয়ান গাইনোকোলজিস্টরা, তাদের কাছে এই পেশেন্ট গুলোকে হ্যান্ড ওভার করে নেয়। আইভিএফ এর পর মা আর শিশু দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি কি কি হতে পারে? মা শিশু স্বাস্থ্য ঝুঁকির মধ্যে তো অনেকগুলোই আছেন, কারণ কি বুঝতেই পারছেন মায়েরা আসছেন অনেকটা লেট এজে, মানে অনেক বয়সেই তারা আসছেন আমাদের কাছে মা হওয়ার জন্য। তো বয়স জনিত একটা ফ্যাক্টর তো থেকেই যায়। যে কোনো মহিলা বা পুরুষ আপনি তো জানেন যে বয়স বাড়লেই তাদের সুগার, থাইরয়েড, প্রেশার যাদের নেই তাদের বাড়বেই। তো অনেকে এগুলো অলরেডি ডেভেলপ করে গেছে। অনেক ক্ষেত্রে আমরা পলিসিস্টিক ওভারি পেশেন্ট পাই, আবার অনেক ক্ষেত্রে ধরুন এন্ডোমেট্রিওসিস আছে, বা অনেক সময় কোনো হার্টের প্রবলেম আছে, বা ধরুন অ্যাজমা আছে, এরকম অনেকগুলো কন্ডিশন নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আছে। তার মানে কোমরবিডিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অলরেডি পেশেন্টের এই জিনিসগুলো আছে, তার মধ্যে তারা কনসিভ করছেন, কনসিভ করার পরও এই প্রবলেম গুলো আরো বেশি মাত্রায় বেড়ে যেতে পারে, কমার তো ব্যাপার না, বেড়ে যেতে পারে। প্লাস আইভিএফ ইটসেলফ একটা হাই রিস্ক প্রেগনেন্সি। এই হাই রিস্ক প্রেগনেন্সির জন্য বাচ্চার আপনার যেটা বললাম লো বার্থ ওয়েট হতে পারে, প্রিম্যাচুয়ার ডেলিভারি হতে পারে, টুইন প্রেগনেন্সি হওয়ার দরুন আর প্রিম্যাচুরিটির চান্স আরো বেশি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে বাচ্চার ক্ষেত্রে বিশেষ করে নিউনেটাল আইসিইউ মানে এনআইসিইউ প্রয়োজন হতে পারে। এগুলো মেনলি ঝুঁকি। মায়ের ক্ষেত্রে অনেক সময় উচ্চ রক্তচাপের জন্য যদি খিচুড়ি হয়ে যায়, মাকেও অনেক সময় আমরা আইসিইউতে রাখতে হতে পারে। আজকে আমরা আজকের পডকাস্টে ডক্টর অর্ণব বর্মার সঙ্গে আইভিএফ নিয়ে অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, এবং আজকে যারা আমাদের এই পডকাস্ট দেখবেন শুনবেন তারা আইভিএফ সম্বন্ধে অনেক কিছু জ্ঞান অর্জন করবেন, অনেক কিছু জানতে পারবেন। যারা এই ধরনের পেশেন্ট আছেন, রোগী আছেন, তারা আমাদের সিটি হসপিটালে আসুন এবং ডক্টর বিখ্যাত আইভিএফ স্পেশালিস্ট ডক্টর অর্ণব বর্মার সঙ্গে আলোচনায় বসুন। উনি আরো আপনাদের সঙ্গে সামনাসামনি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন এবং আপনাদেরকে সমস্ত বিষয় নিয়ে বুঝিয়ে বলবেন। আসুন আমাদের সিটি হসপিটালে এবং আইভিএফ সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি।